আমাদের অনেকের কাছেই ছোটবেলার স্মৃতিটা এতটাই ভালো যে সেটাকে যত্ন করে মনের মধ্যে বাঁধিয়ে রেখেছি। কিন্তু যখন বয়স আরো বাড়বে তখন এই সময়ের স্মৃতিগুলো যাতে সংযোগ করতে পারি তাই আবার বেরিয়ে পড়া। প্রতিটা এজেই দেখার দৃষ্টিভঙ্গি পাল্টায়, তাই চেনা রাস্তাটাও কালের নিয়মে অচেনা যাতে না হয়ে যায় তাই কাজের ফাঁকে আনন্দ কুড়িয়ে নেওয়ার চেষ্টা মাত্র। আমার মতে জীবনের আসল মানে বোধহয় প্রকৃতি বুঝিয়ে দিতে পারে। তাই আবার 5 বন্ধু আর সঙ্গে কালো ঘোড়ায় চেপে চললাম মেদিনীপুর আর বাঁকুড়া। ওখানে একটা ছোট্ট কাজ মিটিয়ে ঘুরে নেব হাড় কাঁপানো জানুয়ারি মাসে শুশুনিয়া পাহাড়, বিষ্ণুপুর, জয়পুর ফরেস্ট আর বীরসিংহ গ্রাম। বং ফুটপ্রিন্ট চ্যানেলে প্রত্যেককে স্বাগত। শীতের এই জার্নিটা আশা করি স্মৃতির কুটিরে ঠিক তার জায়গা করে নেবে। আমার কাছে বেড়াতে যাওয়ার ডেস্টিনেশনটাই মূল উদ্দেশ্য নয়, পথের জার্নিটাও একটা পার্ট অফ ট্রাভেল। তাই সাথে আছি, সঙ্গে থেকো। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দাম বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। কথাটা আমার নয়, কথাটা সুনীল গঙ্গোপাধ্যায়ের। না না, আমার কোনো নদী নেই যার বিনিময়ে কিনবো পাহাড়। আমি তো শুধু পথের পথিক। হ্যাঁ, আমি ঠকতে চাই আর ঠেকে উঠতে চাই এই পাহাড়ের চূড়ায়। ওঠার সময় বাধা তো আসবেই, তাই নুড়ি পাথরগুলোকে না সরিয়ে তাকে পাশ কাটিয়ে ওঠাটাই শ্রেয়। তাই এগিয়ে চললাম। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না। আবার পীড়িতি কাঁঠালের আঠা, আবার পীড়িতি কাঁঠালের আঠা। তা আমরা এখন শুশুনিয়া পাহাড়ে উঠছি। সামনে আছে আমাদের চন্দন, অরিজিৎদা আছে, বাবিন আছে, আর এদিকে সুকুমার আছে। তা সবাইকেই একটা করে প্রশ্ন করব, খুবই সাধারণ। তা চন্দনকে জিজ্ঞেস করছি, এই যে আমরা ঘুরতে আসি, তার মধ্যে হঠাৎ করে ঘুরতে যাওয়া আর প্ল্যানিং করে ঘুরতে যাওয়ার মধ্যে ডিফারেন্সটা কি? আর যাওয়ার আগের দিন আপনার মধ্যে উত্তেজনাটা কেমন থাকে? ঘুরতে, যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে উত্তেজনাটা কেমন থাকে? প্রথম কথা হচ্ছে যে প্ল্যান করে ঘুরতে যাওয়া আমার ঠিক পোষায় না, হঠাৎ করে এটাই ঠিক লাগে। কারণ প্ল্যান করলে মনে হয় যেন সেই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি, এই খুব একটা হেডেক লাগে। আর ওই এক্সাইটমেন্টটা থাকে না, মানে খুব আর্টিফিশিয়াল হয়ে যায়। আর উত্তেজনা বলতে, উত্তেজনা আমার সবসময়, মানে রোববার ক্রিকেট খেলতে গেলেও উত্তেজনা থাকে। আমি এক্সাইটেড থাকি, অলওয়েজ এক্সাইটেড সবসময়। হ্যাঁ, ফুল টু। স্পিকারটা একটু এবারে অরিজিৎদার কাছে দাও। অরিজিৎদার কাছে প্রশ্ন হলো, ফ্রেন্ডসদের সাথে বেরোতে যাওয়ার, এই বেড়াতে যাওয়ার মধ্যে কি একটা এক্সট্রা কোনো ব্যাপার থাকে? অবশ্যই। প্রথমেই হচ্ছে বন্ধুত্বটা হচ্ছে আনকন্ডিশনাল। তো বন্ধুদের সাথে সহজভাবে নিজের মতো করে মেলামেশা করা যায়, যেটা বাকিদের সাথে যায় না। একসাথে থাকা, খাওয়া, এর পেছনে লাগা, খুনসুটি করা, ক্রিকেট খেলা, যেখানে সেখানে মজা করা, ডেফিনেটলি 100%। বাহ। এবারে বাবিন, দাদা স্পিকারটা বাবিনকে একটু দাও। স্পিকার লাগবে না? না, আচ্ছা তোমাকে প্রশ্নটা করছি, এই যে স্পিকার রেডি নেই তো। শীতের মধ্যে বেড়াতে যাওয়ার সময় হাইওয়েতে চা খাওয়া আর ক্যাফেতে বসে চা খাওয়ার মধ্যে কি ডিফারেন্স থাকে? হ্যাঁ, শীতের মধ্যে বেড়াতে যাওয়ার মধ্যে হাইওয়েতে চা খাওয়া একটা
ক্যাফেতে চা খাওয়া একটা যেমন আলাদা একটা আমেজ থাকে, অন্যরকম একটা জিনিস। আর হাইওয়েতে গাড়ি চালিয়ে বা গাড়িতে গিয়ে চা খাওয়া শীতের মধ্যে একটা অন্য জিনিস, কারণ এনার্জেটিক ফিল হয়ে ওঠে। মানে আমরা যখন একটু টায়ার্ড হয়ে থাকি, মানে জার্নি করতে ওভারঅল, তখন আমরা সামান্য একটু যদি চা খাই, সেখানে আমাদের একটু এনার্জি ফিল করিয়ে দেয়, একটা নতুন ভাবে একটা উত্তেজনা ফিল করিয়ে দেয়। মানে ক্যাফেতে বসে চা খেলে ক্যাফেতে সেটাও তো এনার্জি আছে। সেটা তো এনার্জি আছে, কিন্তু সেটা অন্যরকম এনার্জি। আমরা জানি, সেটা আমরা জানি যে এখানে আমরা ক্যাফেতে যাবো, এটা মানে ওটা জাস্ট একটা রিল্যাক্স মুডে, একটা মানে উইকেন্ডে আমরা যেটা যাই। কিন্তু এখানে যাওয়া মানে একটা টায়ার্ডনেস ফিল হয় ওর মধ্যে থেকে, একটা হঠাৎ করে একটা নতুন ভাবে বেড়াতে যাচ্ছি ঠান্ডার মধ্যে, মানে অন্যভাবে একটা এনার্জি দিয়ে দেয়। বাহ, এবারে সুকুমারকে একটা প্রশ্ন করব। সুকুমারকে প্রশ্নটা হচ্ছে, বেড়াতে গেলে আমরা প্রত্যেকেই জানি খরচা হয়, অনেক টাকা খরচা হয়ে যায়। তো তোমার কি মনে হয় যে এই বেড়াতে যাওয়াটা, এই খরচা করাটা কি একটা অপচয়? না, এটা মোটেও অপচয় বলে মনে হয় না। কারণ এটাকে আমি মনে করি যে বেড়াতে যাওয়া হয়, জীবন কটারা দিন, ছোট্ট একটা জীবন। তো বেড়াতে যাওয়ার এই টাকা খরচে অপচয়, এটা আমি একদম বিশ্বাস করি না। কারণ এটা একটা পার্ট অফ লাইফ, এটা খুবই অবশ্য দরকার। মানে একঘেয়েই জীবনের থেকে অফিস বাড়ি এটা ওটা করার থেকে মাঝে মাঝে এরকম হুচুট করে, মানে হঠাৎ করে বেরিয়ে যাওয়াটা মানুষের দরকার। মানে খরচাটা অপচয় নয়, অপচয় নয়, দরকার, একদম দরকার। ওকে। আদর্শ ছুটি কাটানোর জন্য পশ্চিমবঙ্গে আর যাই হোক সাগর তটের অভাব নেই, আছে ছোটখাটো অনেক জায়গায়। সেসব ছেড়ে একটু অরণ্যের নিভৃতির দিকে তাকালে বাঁকুড়ার জয়পুর একটা সংক্ষিপ্ত ছুটি কাটাবার এমনই মনোরম পরিবেশ প্রস্তুত করে রেখেছে। পায়ের তলায় বিছিয়ে দিয়েছে নরম সবুজ গালিচা, আর মাথার উপর আকাশ ছোঁয়া শাল, সেগুন, টিকের চাদর। জয়পুরের জঙ্গল কিন্তু আদপেই ছোটখাটো নয়। শাল, সেগুন, টিক, পলাশ, মহুয়া এতটাই ঘন হয়ে ঘিরে রেখেছে জঙ্গলের পরিসরকে যে বেশ কয়েক জায়গায় সূর্যের আলো মাটি ছুঁতে পারে না। হাতির দেখা কপাল ভালো থাকলে মিলবে, আর অন্য পশুদের দর্শন লাভের জন্য জঙ্গলের মাঝেই রয়েছে বিরাট ওয়াচ টাওয়ার। এই রাসমঞ্চ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের একটি পুরাতাত্ত্বিক স্থাপনা। মল্লরাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে। বর্তমানে অবশ্য এখানে আর উৎসব হয় না। মঞ্চের বেদিটি মাকড়া বা ল্যাটেরাইট পাথরে নির্মিত। রাসমঞ্চের গর্ভগৃহকে ঘিরে রয়েছে 3টি প্রস্থ খিলানযুক্ত দেওয়াল। ও তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওগো ছেড়ে দিলে ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না। না না না, ছেড়ে দেব না। বীরসিংহ গ্রামে আমার জন্ম হইয়াছে, কিন্তু এই গ্রাম আমার পিতৃপক্ষীয় অথবা মাতৃপক্ষীয় পূর্বপুরুষদিগের বাসস্থান নহে। জাহানাবাদের ঈশান কোণে তথা হইতে প্রায় 3 ক্রোশ উত্তরে বনমালীপুর নামে যে গ্রাম আছে, উহাই আমার পিতৃপক্ষীয় পূর্বপুরুষদিগের বহুকালের বাসস্থান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাই বলছি। ঈশ্বরচন্দ্রের প্রপিতামহাদেব
ভুবনেশ্বর বিদ্যালঙ্কার ছিলেন হুগলি জেলার বনমালীপুর গ্রামের বিখ্যাত একজন পণ্ডিত। তার তৃতীয় পুত্র তথা বিদ্যাসাগরের পিতামহ রামজয় তর্কভূষণ বীরসিংহ গ্রামের বিদগ্ধ পণ্ডিত উমাপতির তৃতীয় কন্যা দুর্গাদেবীকে বিয়ে করেন। তাদের জ্যেষ্ঠ পুত্র ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় হলেন ঈশ্বরচন্দ্রের পিতা। রামজয় দেশত্যাগী হলে ভাগ্যের ফেরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঠাকুমা শ্রীমতী দুর্গাদেবী তার পিতৃভূমি বীরসিংহ গ্রামে এসে বসবাস শুরু করেন। সেই থেকেই তারা বীরসিংহ গ্রামের নিবাসী।